ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দফতর ক্ষতিগ্রস্ত। আইআরজিসির প্রধান সহ হতাহত বেশ কয়েকজন। আকাশসীমা বন্ধ ঘোষণা, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই জানালো মার্কো রুবিও। প্রয়োজনে আরও হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা হামলার শঙ্কায় তেল আবিবে জরুরি অবস্থা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরানে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তেহরানে 6টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের পরমাণু ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। মধ্যরাতে চালানো এই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস জানান, তেল আবিবের পক্ষ থেকে তেহরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত ৩টা থেকে দেশ জুড়ে স্কুল, অফিস ও সভা সমাবেশ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বদলে ফেলা হয়েছে প্রতিরক্ষা নীতিও। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কয়েক ঘন্টা আগে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও এমন আশঙ্কার কথা জানানো হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে তেহরানে হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমে ঘোলাটে হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত না থাকলেও তাদের সেনা ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি হামলার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী রাইসা জান্নাত। রাইসা, আপনাকে স্বাগত। ধন্যবাদ সাদিক। আবারও দেখা গেল যে ইরানে ইসরায়েলের হামলা, এবং আগেও আমরা দেখেছি যে হামলা পাল্টা হামলা কিন্তু চলছেই, এক ধরনের কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছেই। তো এখন দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা ঘাঁটিগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরায়েল, এবং তারপরে কিন্তু আবার ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে সবশেষ অবস্থা সেখানের কি, আর কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে? আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরান মানে একেবারেই শত্রু, তাদের আসলে সম্পর্ক শত্রু, এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হচ্ছে পরম মিত্র। তারা বেশ কিছুদিন ধরেই ইসরায়েল ইরানে হামলা চালাবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। আজকে শুক্রবার মধ্যরাতে, এমনকি এই হামলার কয়েক ঘন্টা আগেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আশঙ্কা করেছেন যে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে, এরকম সম্ভাব্য একটা আশঙ্কার কথা তিনি বলেছেন, এবং মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্যেও কিন্তু এমন আশঙ্কার কথা বলেছে। তবে ট্রাম্প যেটি বলেছিলেন যে এখনই এরকম হামলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু একেবারেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তেহরানে মধ্যরাতে ইসরায়েল হামলা চালায়। আমরা একটু দেখে নেই যে হামলার পরে আমরা যেটি দেখি যে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়, এবং সেই হামলায় এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে আমরা যে তথ্যগুলো জানতে পারছি, আইআরজিসির একজন প্রধান নেতা সহ বেসামরিক কয়েকজন নাগরিক কিন্তু নিহত হয়েছেন, এবং অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিস্তারিত হয়তো আরও পরবর্তীতে জানতে পারবো। এবং এই হামলার পরপরই তেহরানে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি বলি যে যুক্তরাষ্ট্রের কথা আমি বলছিলাম, যুক্তরাষ্ট্র জড়িত নয় জানালেন মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এটি বলার কারণ হচ্ছে যেহেতু তারা আশঙ্কা করেছিলেন, তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হতে পারে, যেহেতু আমরা বললাম যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরম মিত্র, তাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে কিনা, কিন্তু যুক্তরাষ্ট্র এই হামলার পরপরই আসলে স্পষ্ট করেছে যে এই হামলার পেছনে তাদের আসলে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বরং এই হামলার ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে তারা নিরাপত্তা জোরদার করেছে। এবং
যেটি তেহরানের অন্যান্য যেহেতু রাজধানী তেহরানে হামলাটা চালানো হয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে সেখানে যেহেতু সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট সহ আরও শীর্ষ কর্মকর্তারা থাকেন, তাদের আসলে অবস্থা কি? যে গণমাধ্যমগুলো যেটা বলছে যে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা নিরাপদেই আছেন। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই হামলার পরপরই ইসরায়েল কিন্তু সেখানে তাদের আসলে জরুরি অবস্থা জারি করে ফেলেছে পাল্টা হামলার আশঙ্কায়। অর্থাৎ তারা ইরানে হামলা চালিয়েছে, ইরান আবার পাল্টা হামলা চালাতে পারে, ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা, যে হামলাই হোক না কেন আগে থেকেই তারা এক ধরনের প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে তারা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং যাবতীয় প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে জি রাইসা, আরেকটা ব্যাপারে জানতে চাই যে যুক্তরাষ্ট্র তো স্পষ্ট করেছে তাদের সম্পৃক্ততা নেই এবং তারা বলছে যে তাদের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করছেন। তো যদি বলি যে আরব বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে কি প্রতিক্রিয়া, দেখা যায় যে আমরা যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছিল তারা কিন্তু নীরব ছিল, এখন আবার ইরানের সঙ্গে যুদ্ধ, তাদের হামলা চালানো হয়েছে, এখানে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান কি এবং তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? আসলে এখনই বলা যাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা আসলে কি হতে পারে। আমরা দেখেছি ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, এখন পাল্টা হামলা ইরান আসলে চালাবে কিনা, এই মুহূর্তে চালাবে কিনা বা আরও সময় নিয়ে তারা হামলা করবে কিনা, আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। তবে সাধারণত আমরা যেটি দেখি যে গাজা ইস্যুতে ইসরায়েল এবং ইরানের যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বতে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এক প্রকার নিশ্চুপই ছিল, বরাবরই তারা আসলে চুপ থাকে, কোনো ধরনের কার্যকর পদক্ষেপ বা কঠোর কোনো পদক্ষেপ তাদেরকে নিতে দেখা যায়নি। এখন আসলে সময়ই বলে দিবে, যখন ইরান আসলে পাল্টা হামলা চালাবে ইসরায়েলে, তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে সমীকরণগুলো মেলানো আসলে তখন অনেক বেশি সহজ হবে। আর যেটি পারমাণবিক স্থাপনার কথা বলছিলাম, প্রশ্ন যে একদম হঠাৎ করেই কেন হামলা চালানো হলো, আপনার কি মনে হয়? আসলে এটা হঠাৎ করে না, কারণ আমি আগেই বলেছি যে মধ্যপ্রাচ্যে বেশ কিছুদিন ধরে এক ধরনের আশঙ্কা এবং গুঞ্জন চলছে যে ইসরায়েল কিন্তু হামলা চালাবে। তার আগে ইরান কিন্তু ইসরায়েলে হামলা চালিয়েছিল, সেই ঘটনা আমরা জানি। এখন পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে কেন, একটু সংক্ষেপে আমি একটু জানিয়ে দিতে চাই যে পারমাণবিক ইস্যু নিয়ে অনেকদিন ধরেই কিন্তু ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এক ধরনের জটিলতা আছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পরমাণু কর্মসূচি, তেহরানের যে পরমাণু কর্মসূচি আছে সেটি আবার পুনরায় সচল করার জন্য দফায় দফায় বৈঠক হচ্ছে। এবং রোববারও কিন্তু ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে। ঠিক তার আগেই কিন্তু ইসরায়েল এই হামলাটা চালালো। এতে বিশ্লেষকরা যেটা বলছেন যে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে বৈঠক সেটি হয়তো ভেস্তে যেতে পারে। অবশ্যই ইসরায়েল চায় না যে পারমাণবিকভাবে ইরান শক্তিশালী হোক মধ্যপ্রাচ্যে, কারণ আমরা জানি যে দুটি দেশই আসলে প্রতিদ্বন্দ্বী দেশ। জি, অসংখ্য ধন্যবাদ রাইসা আপনাকে। সারা দেশে আসলে যুদ্ধ বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ সাদিক। অসংখ্য ধন্যবাদ আবারও। ইরানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং সে ব্যাপারে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাইসা জান্নাত। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 52 জন, আহত হয়েছেন অনেকে। এদিকে একটি বাস হামলায় ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল এবং হামাস। এরই মধ্যে মিশরের কায়রোতে গাজামুখী পদযাত্রা ঠেকাতে 200-র বেশি ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক গাজাবাসী নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতি ও অবকাঠামো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চললেও উপত্যকা জুড়ে চলছে ধ্বংসযজ্ঞ। গাজার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সহায়তা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্বে থাকলেও বিতরণ ব্যবস্থায় অব্যবস্থাপনা ও সহিংসতা বেড়েই চলছে। জীবন বাজি রেখেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ইসরায়েলি সামরিক অঞ্চলে ত্রাণ কেন্দ্র স্থাপন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে একটি বাসে হামলার ঘটনায় নিহতের জেরে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েল সমর্থিত সহায়তা সংস্থার দাবি, বাসটি ফিলিস্তিনি ত্রাণকর্মী বহন করছিল। অপরদিকে হামাসের নিরাপত্তা ইউনিটের দাবি, সন্ত্রাস গোষ্ঠীকে লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি নৌবাহিনীর আটক করা একটি সহায়তা নৌকা থেকে 6 মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে। নৌকায় ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সহ 12 জন যাত্রী। তাদের মধ্যে জলবায়ু আন্দোলন কর্মীও ছিলেন। 6 জনকে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বহিষ্কার করা হয় এবং বাকি 2 জনকে শুক্রবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা। অন্যদিকে মিশরে গাজামুখে বৈশ্বিক পদযাত্রা ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কায়রোতে 200-র বেশি ফিলিস্তিনি সমর্থককে আটক করেছে। শুক্রবার রাফা সীমান্তে বড় পরিসরের মানবিক সহায়তা প্রবেশের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাদের। বিভিন্ন দেশ থেকে আগত এই আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলমান রক্তক্ষয়ী যুদ্ধ আর দীর্ঘমেয়াদী ত্রাণের অবরোধের বিরুদ্ধে এবার সড়ক পথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসলিম বিশ্বের সাধারণ মানুষ। সংহতির কাফেলা নামে পরিচিত 1500 অধিকার কর্মীর দলটি তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। এখন তারা মিশরে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানো এবং সারা বিশ্বের সামনে ফিলিস্তিনের প্রতি সংহত দেখানোই তাদের উদ্দেশ্য। শত শত বাস, গাড়ি আর মানুষের ঢল, হাতে ফিলিস্তিন, আলজেরিয়া, তিউনিসিয়া আর লিবিয়ার পতাকা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। পথযাত্রীদের স্লোগানে স্লোগানে মুখরিত পথঘাট। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন। এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। এই পথযাত্রায় আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং লিবিয়ার 1500 জনের বেশি অধিকার কর্মী আছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আমার বিশ্বাস, কাপুরুষ, নারী ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। এই কারণে আমরা আরব ও মুসলিম হিসেবে আমাদের ভাইদের পাশে হৃদয় ও আত্মা দিয়ে আছি। বিশ্বের সব স্বাধীন মানুষকে আমি আহ্বান জানাই, স্থল, নৌ, আকাশপথে এসে গাজায় পৌঁছান। জুলুম আর ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। এই কাফেলা শুধু রাস্তা পাড়ি দেওয়ার যাত্রা নয়, এটি প্রতিবাদের, মানবতার, ভালোবাসার যাত্রা। লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সংলগ্ন সীমান্ত এলাকায় আরিশ শহর এবং রাফা সীমান্ত ক্রসিং রয়েছে। সেখানে যাওয়ার আগে যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে অনুমতি নিতে হবে। মানবতার এই কাফেলা আজ বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা। তারা শুধু ত্রাণ বহন করছে না, বহন করছে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা ও বেঁচে থাকার বার্তা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে হৃদয় বিদারক বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপের শীর্ষ নেতাদের পাশাপাশি শোকও বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। হতাহতের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভারত জুড়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনাকে হৃদয় বিদারক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, হৃদয় বিদারক এ ঘটনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শোক জানিয়েছেন শিল্পপতি গৌতম আদানিও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার দৃশ্যকে অত্যন্ত ধ্বংসাত্মক উল্লেখ করে বলেন, অনেক ব্রিটিশ নাগরিক ওই ফ্লাইটে ছিলেন। তাদের পরিবারের জন্য এই সময় ভয়ানক কষ্টের। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যারা উড়োজাহাজটিতে ছিলেন তাদের পরিবার ও বন্ধুদের পাশে আছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বলেন, ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল ও কানাডার নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ভয়াবহ। আহমেদাবাদ ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।
তীব্র তাপপ্রবাহের কবলে ভারতের বিভিন্ন শহর। দেশটির রাজধানীতে তাপমাত্রা অনুভূত হচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। জারি করা হয়েছে লাল সতর্কতা। দিল্লি ছাড়াও তার আশেপাশের এলাকায় গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের দাপট বাড়ায় আগামী দুদিন স্কুল ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মাথার ওপর গনগনে রোদ থেকে বাঁচতে কারো মাথায় ছাতা, তো কেউ আবার মুখে কাপড় জড়িয়ে রেখেছেন, কেউ বা করছেন গাছের তলায় বসে বিশ্রামও। এই চিত্র ভারতের রাজধানী দিল্লির। এমনিতেই শহরটিতে দূষণের মাত্রা ভারতের অন্য যে কোনো শহরকে হার মানায়। তারপর গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল শহরের মানুষ। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার শহরের তাপমাত্রা 51.9 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, বাতাসের আর্দ্রতার পরিমাণও দাঁড়ায় 73%। গেল কয়েকদিন ধরে চলা তীব্র এই তাপপ্রবাহ চলবে আগামী 13 জুন পর্যন্ত। আর এমনিতেই নাভিশ্বাস দিল্লিবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, যমুনা নদীর দূষণ ছাড়াও দিল্লির আশেপাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের বর্জ্য দূষণের কারণে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দিল্লি। উত্তর পশ্চিম ভারতের অন্য রাজ্যগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারাও। অসহ্য গরমের কারণে আগামী দুদিন স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র পাহাড়ি এলাকা এই ছুটির বাইরে থাকবে। কলকাতার আলিপুর আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে শহরের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরছে। বাতাসে অস্বস্তির সূচকও বেশি, তাই গরমে হাসপাস অবস্থা শহরবাসীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের বিপক্ষে বিক্ষোভের 7ম দিনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ পর্যন্ত আটক করা হয়েছে অর্ধশতাধিক। শনিবারের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর মামুনের রিপোর্ট। লস অ্যাঞ্জেলেসে কারফিউর দ্বিতীয় দিন শেষে গণগ্রেপ্তারে শহর জুড়ে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় কারফিউ শুরু হওয়ার পর থেকে শহরতলির বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। এরপর থেকেই পরিস্থিতি অনেকটা শান্ত হয় শহরের। ট্রাম্প প্রশাসনের সাথে ক্যালিফোর্নিয়া জনপ্রতিনিধিদের বিরোধ আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নয়েমের সাংবাদিক সম্মেলন থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স পারিয়াকে হাতকড়া পরিয়ে বের করে দেন নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গণতন্ত্রের উপর আক্রমণ করার অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস আবারও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তাদের শহর ছাড়ার জন্য বলেছেন। এদিকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা ন্যাশনাল গার্ড ও মেরিন বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের আটকের ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দেশটির ওহাইও অঙ্গরাজ্যের এই আগ্নেয়গিরির লাভা এবং ছাই উদ্গীরণ শুরু হয়। আগ্নেয়গিরি থেকে লাভার ফোয়ারা প্রায় 100 মিটার উচ্চতায় পৌঁছায় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। এই আগ্নেয়গিরিটি 6 মাস আগে শুরু হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিজ্ঞানীরা। ইউএসএস আরও জানায়, সাধারণত একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত একদিন বা এর কম সময় পর্যন্ত স্থায়ী হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের একটি মোটরসাইকেল পার্কিং লটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। 21 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় দমকল বাহিনী। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছুই জানায়নি সংশ্লিষ্টরা, তবে কারণ জানতে তদন্ত অব্যাহত আছে। নর্দার্ন আয়ারল্যান্ডে টানা
চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত আছে। স্থানীয় সময়ে সোমবার শুরু হয় বিক্ষোভ। বেলিমেনা শহরে কিশোরীকে যৌন হয়রানির প্রতিবাদে রাজপথে নামে শত শত মানুষ। পেট্রোল বোমা ছুড়ে বাসা বাড়ি এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় শত শত পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দাঙ্গায় আহত হয় অনেকে। এই ঘটনায় সন্দেহভাজন 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার তদন্ত অব্যাহত আছে বলে জানায় পুলিশ। প্রায় 500 বছর আগে জন্ম নেওয়া এক শহরের নাম হেলসিঙ্কি। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি ফিনল্যান্ডের রাজধানী। নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর 12 জুন হেলসিঙ্কি দিবস হিসেবে উদযাপন করা হয়। নগর জুড়ে বিভিন্ন আয়োজনে উৎসবে মাতেন বাসিন্দারা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনিশ ভাষায় গানের আসর, ঐতিহ্যবাহী খাবারের স্টল, গেম শো ও প্যারেডে উৎসব মুখর পরিবেশ। শহরের বিভিন্ন স্থানে এমন শতাধিক আয়োজন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি শহরের জন্মদিন উপলক্ষে বর্ণিল পুরো নগর। স্থানীয় সংস্কৃতির প্রদর্শনের লক্ষ্যে শহরের অধিকাংশ জাদুঘর ও সরকারি ভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এদিন। দিবসটি উপলক্ষে সিটি সেন্টার ও সমুদ্র বন্দরে আয়োজন করা হয়েছে ফুড ফেস্টিভ্যালের, যেখানে দেখা যায় ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সব খাবারের স্টল। আছে বোট ট্রিপের ব্যবস্থাও। পানিতে ভেসে ভেসে পুরো শহর দেখার অন্যরকম আয়োজন। শহরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দিবসটি উপভোগ করেন অভিবাসী ও পর্যটকরাও। ইউরোপের এক আধুনিক, পরিচ্ছন্ন ও মানবিক শহর হিসেবেও পরিচিত হেলসিঙ্কি। Quite a cute city. It's small but not too small, and there are things to do still, so I like it. Helsinki is full of life and it's always something happening here. And 1550 সালে সুইডিশ রাজা গেস্তাভ ভাসা হেলসিঙ্কি শহর প্রতিষ্ঠা করেন। বন্দর নগরী হিসেবে জন্ম নেয়া শহরটি হয়ে উঠেছে ফিনল্যান্ডের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। হেলসিঙ্কি দিবস প্রথমবার পালিত হয় 1959 সালে। এরপর থেকেই বার্ষিক উৎসবে রূপ নেয়। ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ এই শহর 500 বছর আগে জন্ম নিয়েছিল বাল্টিক সাগরের তীরে। সেই দিনটিকে ঐতিহাসিকভাবে এবং এর যে আভিজাত্য সেটিকে তুলে ধরতেই আজকের দিনটিকে হেলসিঙ্কি দিবস হিসেবে উদযাপন করে আসছেন এখানকার নগরবাসীরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, আইআরজিসির প্রধান সহ হতাহত বেশ কয়েকজন। মার্কিন সম্পৃক্ততা নেই জানালেন রুবিও। বেদনাদায়ক পরিণতির হুমকি খামেনির। এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, আটক অর্ধশতাধিক। থমথমে পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসে। শনিবারের বিক্ষোভের জন্য প্রস্তুত বিভিন্ন শহর। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।